শহরের চাকরি ছেড়ে গ্রামে ফিরে আমি কিনেছিলাম একটা লিচুর বাগান। ভাবছিলাম ব্যবসা করব, সংসার করব। কিন্তু সেই লিচুর বাগানেই গভীর রাতে দেখা পেলাম এক রহস্যময় জিন পরীর, যে প্রথমে আমাকে ভয় দেখাতো, তারপর ধীরে ধীরে আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা হয়ে উঠল। তার সাহায্যে বদলে গেল আমার ভাগ্য। আমি হয়ে উঠলাম গ্রামের অলৌকিক মানুষ। মানুষের উপকার করতে করতে একদিন জড়িয়ে পড়লাম ভয়ঙ্কর জিন আর অশরীরীর লড়াইয়ে। কিন্তু সব ভালোবাসারই কি শেষ আছে? জিনপুরিটা কি আজও আছে, নাকি হারিয়ে গেছে চিরতরে? আজকের গল্পে জানবেন এক লিচু বাগান, এক জিন পরী আর এক অসম্ভব ভালোবাসার রহস্যময় কাহিনী। আসসালামু আলাইকুম দর্শক সকলে, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি এমএস স্টোরি বক্সের নতুন আরও একটি এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনকার মতো আমি কণ্ঠে আর যে মিজু আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা দেখছেন এমএস স্টোরি। এমএস স্টোরি বক্সের গল্পগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন। সেই সঙ্গে এই ভিডিওতে একটা লাইক করে একটি কমেন্ট করে যাবেন। চলুন তাহলে আমাদের এই গল্পের পরবর্তী অংশে আমরা সরাসরি চলে যাই। সেইবার শহর থেকে বাড়িতে ফিরে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আর কোনো চাকরি বাকরি করব না। অনেক হয়েছে মানুষের অধীনে খাটা, এবার নিজের কিছু একটা করব। একটা ব্যবসা দাঁড় করাবো, তারপর বিয়ে শাদী করে সংসার জীবন শুরু করব। সেরকমই চিন্তাভাবনা ছিল আমার। ছোটবেলা থেকে শহরে মানুষ আমি, তারপর সংসারের টানে, পেটের দায়ে, জীবনের তাগিদে এক বড় গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতাম টানা 10টা বছর। সেই 16 বছর বয়স থেকে শুরু। তখন বুঝতাম না জীবন কি জিনিস। শুধু জানতাম সকালে কাজে যেতে হবে, রাতে ফিরে ঘুমাতে হবে, পরদিন আবার একই রুটিন। কিন্তু মানুষ তো স্বপ্ন নিয়েই বাঁচে। আমারও একটা স্বপ্ন ছিল, নিজের একটা ব্যবসা হবে, নিজের টাকা হবে, নিজের একটা বাড়ি হবে, তারপর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করব, সংসার করব, বাবা মাকে সুখে রাখব। অনেক কষ্টে কিছু টাকা জমিয়েছিলাম, সেই টাকা নিয়ে গ্রামে ফিরে এলাম। তারপর অনেক ভেবেচিন্তে একটা লিচুর বাগান কিনে ফেললাম। এই বাগানটাই ছিল আমার একমাত্র সম্বল। আমি জানতাম ঠিকমতো যত্ন নিতে পারলে আর পাহারা দিতে পারলে এই বাগান থেকেই মোটা অঙ্কের টাকা লাভ করা সম্ভব। শহরে যেখানে চাকরি করতাম সেই মালিকের একটা লিচুর বাগান ছিল, সেই সুবাদে কিছুটা অভিজ্ঞতা হয়েছিল। আমি যখন বাগানটা কিনি তখন লিচুগুলো একদম কাঁচা। কিছু মাস পর ধীরে ধীরে লাল হতে শুরু করলো। টসটসে মোটা মোটা লিচু, দেখলেই জিভে জল আসে। আমার বাড়ির পাশেই বাগানটা ছিল, তাই দিনরাত পাহারা দিতে হতো। কারণ আমাদের এলাকায় চুরিচামারি অনেক বেশি। রাতের বেলা অনেকেই সুযোগ বুঝে গাছ থেকে লিচু পেড়ে নিয়ে যায়। আমি আর আমার ছোট ভাই মিলে পাহারা দিতাম। ছোট ভাই দিনের বেলা থাকতো, কিন্তু রাতের বেলা ভয় পেত। তাই রাত হলেই আমাকে ওই বাগানের ভেতরে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতে হতো। চারপাশে ঘন গাছ, হালকা বাতাসে পাতার শব্দ, ঝিঁঝি পোকার ডাক, আর কাঁচা লিচুর মিষ্টি গন্ধ। প্রথম প্রথম ভালোই লাগতো, কিন্তু আমি জানতাম না এই বাগানটাই আমার জীবনের সবচেয়ে বড় রহস্যের দরজা খুলে দেবে প্রতিদিনের মতো। সেদিনও আমি বাগানে পাহারা দিচ্ছিলাম। সারাদিন খুব খাটাখাটনি গেছে, দুপুরবেলাও ঘুমাইনি। শরীরটা কেমন যেন ম্যাজম্যাজ করছিল। রাতে খেয়ে এসে কুঁড়ে ঘরের ভেতরে একটা চাটাই পেতে শুয়ে পড়লাম। ঘরের ঠিক পাশেই ছিল বাগানের সবচেয়ে বড় লিচু গাছটা। গাছটা এত বড় ছিল যে দূর থেকে দেখলেও আলাদা বোঝা যেত। মনে হতো যেন পুরো বাগানের রাজা। রাত তখন ধীরে ধীরে গভীর হচ্ছে। চারপাশে একদম নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার ডাক। মাঝে মাঝে দূরে শিয়ালের ডাক ভেসে আসছিল। আমি শুয়ে শুয়ে হিসাব করছিলাম, এই সিজনে যদি সব লিচু ঠিকঠাক বিক্রি হয় তাহলে কত টাকা লাভ হবে। সেই টাকা দিয়ে হয়তো আরেকটা বাগান লিজ নিতে পারবো, তারপর একটা ছোট ব্যবসা, তারপর বিয়ে। এইসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝিনি। হঠাৎ দাবাস, একটা ভারী কিছু পড়ার শব্দ। আমি লাফ দিয়ে উঠে বসলাম। মনে হলো পাশের গাছটার ডাল জোরে নড়ে উঠল। তারপর আবার খসখস শব্দ,
যেন কেউ ডাল বেয়ে উঠছে। আমার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। প্রথমে ভাবলাম চোর, এই সময় চোরেরা আসে। আমি হাতড়ে টর্চ লাইটটা নিয়ে বাইরে বের হলাম। চারপাশ অন্ধকার, এত অন্ধকার যে নিজের হাতও দেখা যায় না। আমি কাঁপা হাতে টর্চটা জ্বালিয়ে গাছের দিকে আলো মারলাম। আর আমি যা দেখলাম সেটা দেখে আমার বুকের রক্ত যেন জমে গেল। গাছের মোটা একটা ডালের ওপর একটা মেয়ে বসে আছে, একদম নিশ্চুপ, স্থির। মেয়েটার পরনে সাদা ধবধবে জামা, জামার গায়ে ঝিকমিক করা নকশা। মনে হচ্ছিল চাঁদের আলোতে জামাটা জ্বলজ্বল করছে। তার চুলগুলো লম্বা, কালো, কোমর ছাড়িয়ে নেমে গেছে। আর তার চোখ, আমি জীবনে এমন চোখ কখনো দেখিনি। পুরো নীল, গভীর নীল, যেন পানির নিচে আগুন জ্বলছে। সে আমার দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। আমি ভয়ে জমে গেছি। চিৎকার করতে চাইলাম, গলা দিয়ে শব্দ বের হলো না। ঠিক তখনই আমার টর্চ লাইটটা নিজে থেকেই নিভে গেল। আমি কয়েকবার চাপ দিলাম, জ্বলল না। হাত কাঁপছিল। হঠাৎ আবার জ্বলে উঠল। আমি তাড়াতাড়ি আলো মারলাম, কিন্তু সেখানে কেউ নেই। গাছের ডাল ফাঁকা, নিচে কেউ নেই, চারপাশে কেউ নেই। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। শরীর কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি টর্চটা নিয়ে চারপাশে খুঁজলাম, কোথাও কেউ নেই, যেন কিছুই ঘটেনি। কিন্তু আমি জানতাম আমি ভুল দেখিনি, কারণ আমি এখনো সেই নীল চোখ দুটো দেখতে পাচ্ছিলাম আমার মাথার ভেতর। সেই রাতে আর এক মুহূর্তও ঘুমাতে পারিনি। চাটাইয়ের ওপর বসেছিলাম, হাতের টর্চ শক্ত করে ধরে। বুকের ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, ওটা কে ছিল? সকালের আলো ফুটতেই আমি যেন একটু স্বাভাবিক হলাম। রাতের ঘটনা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইছিলাম। নিজেকেই বুঝাচ্ছিলাম, না, আমি ভুল দেখেছি, হয়তো ঘুমের ঘোরে চোখে ধাঁধা লেগেছিল। কিন্তু যতই নিজেকে বোঝাই, মাথার ভেতর বারবার সেই নীল চোখ দুটো ভেসে উঠছিল। সকালে বাড়িতে গিয়ে কিছুই বললাম না। মা খেতে দিল। খেতে খেতে মা বলল, তোর মুখটা এমন ফ্যাকাশে কেন? আমি বললাম, ঘুম হয় নাই। ছোট ভাই হেসে বলল, রাতে ভূত দেখছিস নাকি? ওর কথা শুনে আমার বুকটাটা ধক করে উঠল। আমি কিছু বললাম না। খাওয়া শেষ করে আবার বাগানে চলে গেলাম, কারণ এখনই লিচুগুলো পারতে হবে। অনেকগুলো একদম পেকে গেছে, আর দেরি করলে ফেটে যাবে। গাছে উঠলাম। এই গাছটাই বাগানের সবচেয়ে বড় গাছ। এক পাশের লিচুগুলো বোম্বাই লিচু, বড় বড়, মোটা, দামও ভালো। আরেক পাশে চাইনিজ বিথ্রি, সেগুলো টসটসে হয়ে আছে। আমি টুকরি নিয়ে গাছে উঠে লিচু পাড়া শুরু করলাম। প্রথমে সব ঠিকই ছিল। আমি এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছি, লিচু ছিঁড়ে টুকরিতে রাখছি। হঠাৎ আমার মনে হলো ঠিক উল্টো পাশের ডালে কেউ বসে আছে। আমি থেমে গেলাম। অন্ধকার না, দিনের আলো, তবু মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি ভাবলাম হয়তো কোনো ছেলে চুরি করতে এসেছে। আমি গলা চড়িয়ে বললাম, কে রে? কোনো উত্তর নেই। আমি আবার লিচু পাড়তে শুরু করলাম, কিন্তু হঠাৎ ফুস, এক সেকেন্ডে জিনিসটা ডাল থেকে ডালে চলে এলো, একদম আমার সামনে। আমি জমে গেলাম। সেই মেয়ে, সেই নীল চোখ। এইবার দিনের আলোয় আমি স্পষ্ট দেখলাম মেয়েটার মুখটা অসম্ভব সুন্দর। চোখ দুটো নীল, ঠোঁটে হালকা হাসি, কিন্তু সেই হাসির ভেতরে কেমন যেন অদ্ভুত রহস্য। আমি ভয়ে পিছিয়ে গেলাম, আর পিছলিয়ে গাছ থেকে নিচে পড়ে গেলাম, ধপাস। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি বাড়িতে। চারপাশে মা, ছোট ভাই, চাচা যান সবাই দাঁড়িয়ে। মা কাঁদছে, ছোট ভাই মাথায় পানি ঢালছে। চাচা যান বলল, কিরে, কি হয়েছিল? আমি কাঁপা গলায় সব বললাম। গাছের ওপর মেয়ে, নীল চোখ, ডাল থেকে ডালে লাফ, সব। চাচা যান হেসে বলল, পাগল হয়েছিস নাকি? দিনের বেলা আবার জিন পড়ি আসে? আমি বললাম, চাচা, আমি ভুল দেখি নাই। চাচা বলল, গাছ থেকে পড়ছিস, মাথায় আঘাত পাইছিস, তাই উল্টাপাল্টা দেখছিস।
ছোট ভাইও বলল, ভাই তুই বেশি টেনশন করতেছিস। কেউ বিশ্বাস করল না, কিন্তু আমি জানতাম আমি যা দেখেছি সত্যি দেখেছি। সেই দিন থেকেই আমার শরীর খারাপ শুরু হলো, জ্বর, সর্দি, গা ব্যথা। 2-3 দিন বিছানায় পড়ে রইলাম, কিন্তু যতদিন গেল আমার মনে সেই মেয়েটার মুখটা তত গভীর হয়ে বসে গেল। ভয়ও লাগতো, আবার অদ্ভুত টানও অনুভব করতাম। মনে হতো সে আবার আসবে, আর আমার মনে হচ্ছিল সে আমাকে কিছু বলতে চায়। 2-3 দিন জ্বর নিয়ে বাড়িতে পড়ে থাকার পর শরীরটা একটু ভালো হলো, কিন্তু মনটা একদম ভালো ছিল না। অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছিল ভেতরে ভেতরে। মনে হচ্ছিল কেউ যেন আমাকে ডাকছে বারবার। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, সব ভুলে যা, সবই হয়তো মাথার ভুল। কিন্তু যত ভুলতে যেতে চাই, ততই সেই নীল চোখ দুটো সামনে ভেসে উঠত। এক দুপুরে আমি আবার বাগানে গেলাম। গরমকাল, প্রচণ্ড রোদ, মাটি ফেটে চৌচির, হাওয়া নেই বললেই চলে। আমি লিচু গাছের গোড়ায় বসে লিচু খাচ্ছিলাম। ছোট ভাই আর কয়েকজন মজুর লিচু পাড়ছিল। আমি বসে বসে হিসাব করছিলাম, আজকে ডিলার আসবে, ভালো দাম দিলে অনেক টাকা হাতে আসবে। ঠিক তখনই ঝুম 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 একটা নূপুরের শব্দ, একদম স্পষ্ট। আমি চমকে উঠলাম। শব্দটা আসছে দক্ষিণ পাশের বাগান থেকে। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, আর তাকিয়েই আমার বুক ধরফর করতে শুরু করলো। সে আসছে, একটা মেয়ে, ধীরে ধীরে হাঁটছে, পায়ে নূপুর। প্রতিটা পা ফেলতেই ঝুম ঝুম শব্দ। আজ তার পরনে সাদা না, নীল সাদা মেশানো একটা জামা। বাতাস না থাকলেও জামাটা হালকা দুলছে, চুলগুলো খোলা, আর সেই চোখ আজও নীল, কিন্তু আগের চেয়ে অনেক শান্ত। মেয়েটা সরাসরি আমার দিকে তাকিয়ে হাঁটছে। আমার শরীর জমে গেল। আমি উঠে দাঁড়ালাম। ঠিক তখনই চাচাজান পিছন থেকে এসে বলল, কিরে দাঁড়াই আছিস কেন? আমি কাপা গলায় সামনে আঙুল দেখিয়ে বললাম, ওই যে। চাচা তাকিয়ে বলল, কই? আমি হতভম্ব, ওই যে মেয়েটা। চাচা কপাল কুঁচকে বলল, তোর মাথা আসলেই খারাপ হইছে। আমি চিৎকার করে ছোট ভাইকে ডাকলাম। সে দৌড়ে এলো। বললাম, তুই দেখ, ওই যে। সে চারপাশে তাকিয়ে বলল, কোথায়? আমি হাঁ হয়ে গেলাম। শুধু আমি দেখতে পাচ্ছি, মেয়েটা তখনও দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হালকা হেসে আছে। চাচাজান বলল, আজ ডিলার আইব, বেশি নাটক করিস না। সবাই আবার কাজে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এলো, এত কাছে যে আমি তার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি। সে ফিসফিস করে বলল, ভয় পাবেন না। আমার বুকের ভেতর কেঁপে উঠল। আমি কিছু বলার আগেই সে মিলিয়ে গেল, একদম বাতাসের মতো। তো আমি চারদিকে তাকালাম, কোথাও নেই, কিন্তু নূপুরের শব্দটা তখনও কানে বাজছিল। সেই রাতে আমি খুব ভয়ে ছিলাম, আবার অদ্ভুতভাবে অপেক্ষাও করছিলাম। মনে হচ্ছিল সে আসবে। রাত গভীর হলো। ছোট কুঁড়ে ঘরের ভেতরে আমি একা, হাতে টর্চ, বাইরে ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ আমি দেখলাম ঘরের ভেতরে একটা ছায়া নড়ছে। আমার বুক ধক করে উঠল। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো আর এসে আমার পাশে বসল। আমি ভয়ে জমে গেলাম। তারপর একটা মায়াবী কণ্ঠ ভেসে এলো, আপনি এত ভয় পান কেন? আমি থরথর করে কাঁপছিলাম। সে আবার বলল, আমি কি দেখতে খুব ভয়ানক? আমি কাঁপা গলায় বললাম, না, কিন্তু আপনি হঠাৎ করে সামনে আসেন। সে হেসে উঠল, মিষ্টি হাসি। তারপর বলল, ঠিক আছে, আর হঠাৎ আসব না। আমি চুপ। সে আবার বলল, আমি অনেকদিন ধরেই আসি এখানে। আমার বুকের ধকধক বেড়ে গেল। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। সেই মেয়ে, সেই নীল চোখ, আজ খুব কাছে, একদম আমার পাশে। আর আজ প্রথমবার আমি তার চোখে ভয় নয়, মায়া দেখলাম। আমি তখনও ভয়ে থরথর করে কাঁপছি। মেয়েটা আমার ঠিক পাশে বসে আছে,
তার শরীর থেকে অদ্ভুত একটা সুগন্ধ আসছিল, যেন রাতের রজনীগন্ধা ফুলের গন্ধ। চারপাশে বাতাস নেই, তবুও তার চুলগুলো আস্তে আস্তে দুলছিল। আমি সাহস করে একটু সরে বসলাম। সে হালকা হেসে বলল, এত ভয় পান কেন বলুন তো? আমি গিলে গিলে বললাম, ভয় পাওয়ারই তো কথা। হঠাৎ করে গাছে, আবার সামনে, তারপর মিলিয়ে যান। সে হেসে ফেলল। তার হাসিটা কেমন যেন অদ্ভুত সুন্দর, একটা মানুষের হাসির মতো না, আবার পুরোপুরি অমানুষও না। সে বলল, আমি আসলে আপনাকে ভয় দেখাতে চাইনি। আমি কিছু বললাম না। সে ধীরে ধীরে বলল, আপনি যখন প্রথম দিন এখানে পাহারা দিতে আসলেন, তখনই আমি আপনাকে দেখেছি। আমার বুক ধক করে উঠল। মানে? সে বলল, আমরা মাঝে মধ্যে এই বাগানে আসি, বিশেষ করে ওই কোণার গাছগুলোর লিচু খুব মিষ্টি, আমরা সেগুলো খেতে ভালোবাসি। আমি অবাক হয়ে বললাম, আমরা মানে? সে একটু চুপ করে আমার দিকে তাকালো। তার নীল চোখ দুটো যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। তারপর ধীরে ধীরে বলল, আমরা জিন। আমার বুকের ভেতর কেঁপে উঠল, শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি সরে যেতে চাইলাম, কিন্তু সে আস্তে করে বলল, ভয় পাবেন না। তার গলায় এমন এক শান্তি ছিল যে আমার ভয়টা অদ্ভুতভাবে কমে গেল। আমি কাঁপা গলায় বললাম, তাহলে আপনি মানুষ না? সে মুচকি হেসে বলল, আপনার চোখে আমি মানুষই। আমি চুপ করে রইলাম। সে আবার বলল, শুরুতে আমি খুব বিরক্ত হতাম, কারণ রাতের বেলা আপনি এখানে পাহারা দেন, আমরা আসতে পারতাম না। আমি অবাক হয়ে বললাম, তাই? সে মাথা নাড়ল। হ্যাঁ, তাই কয়েকদিন আপনাকে ভয় দেখিয়েছি, আলো মেরে তাড়ানোর চেষ্টা করেছি। আমি আলো পছন্দ করি না, কোনো জিনই পছন্দ করে না। আমি তখন সবকিছু মিলিয়ে বুঝতে পারলাম। প্রথম রাতের ঘটনা, টর্চ নিভে যাওয়া, গাছে দেখা, সব। আমি জিজ্ঞেস করলাম, সেদিন গাছে উঠেছিলে? সে মাথা নেড়ে হেসে বলল, হ্যাঁ, আর আপনি ঠিক আমার গাছেই উঠেছিলেন। আমি বললাম, আপনার গাছ? সে হেসে বলল, যে গাছের লিচু আমি সবচেয়ে বেশি খাই। আমি অদ্ভুতভাবে হেসে ফেললাম। ভয়টা ধীরে ধীরে কমে যাচ্ছিল, তার সাথে কথা বলতে ভালো লাগছিল। আমি বললাম, আপনার নাম কি? সে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, নাম বললে আপনি হয়তো ভুলে যাবেন, আপনি আমাকে পরি বলেই ডাকুন। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। সত্যি, সে যেন পরীর মতোই। আমি বললাম, আপনি কি প্রতিদিন আসবেন? সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনি চাইলে আসব। আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। আমি জানি না কেন, কিন্তু তার প্রতি একটা টান অনুভব করলাম। ভয়, রহস্য আর মায়া সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। সেই রাতটা আমরা গল্প করেই কাটালাম। আমি আমার ছোটবেলার কথা বললাম, অভাবের কথা বললাম, শহরের জীবনের কথা বললাম, গার্মেন্টসের কাজের কথা বললাম। সে চুপচাপ শুনল, মাঝে মাঝে হাসল, মাঝে মাঝে চোখ ভিজে উঠল। ভোরের আলো ফুটতেই সে উঠে দাঁড়ালো, বলল, আমি আবার আসব। তারপর আমার চোখের সামনে মিলিয়ে গেল। আমি অনেকক্ষণ বসে রইলাম। মনে হচ্ছিল, আমি কি স্বপ্ন দেখলাম নাকি সত্যি? কিন্তু আমার পাশে তখনও তার সুগন্ধ রয়ে গিয়েছিল। সেই রাতের পর আমার জীবনটাই যেন বদলে গেল। আগে রাত মানেই ছিল ভয়, এখন রাত মানেই অপেক্ষা। সারাদিন বাগানে কাজ করতাম, লিচু পাড়তাম, মজুরদের দেখাশোনা করতাম, ডিলারদের সঙ্গে দরদাম করতাম, কিন্তু মনটা পড়ে থাকতো শুধু রাতের দিকে। কখন অন্ধকার নামবে, কখন সবাই চলে যাবে, কখন আমি একা হব, আর কখন সে আসবে, পড়ি। হ্যাঁ, আমি এখন তাকে ওই নামেই ডাকি। প্রথম রাতের পর থেকে সে প্রায় প্রতিদিনই আসত। রাত গভীর হলে ঝুমঝুম নুপুরের শব্দ শোনা যেত। আমি বুঝে যেতাম সে এসেছে। সে এসে আমার পাশে বসত,
কখনো গাছের ডালে বসে থাকতো, কখনো আমার কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে থাকতো, কখনো আবার হঠাৎ পিছন থেকে এসে বলতো, কি ভাবছেন? আমি চমকে উঠতাম। সে হেসে উঠত। তার হাসি শুনলেই বুকটা কেমন হালকা হয়ে যেত। আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করতাম। আমি তাকে আমার জীবনের সব কথা বলতাম, শৈশবের কষ্ট, অভাব, ক্ষুধা, মানুষের অবহেলা, শহরে গিয়ে কাজ করার গল্প, ফ্যাক্টরির গরম, মালিকের গালি, সব। সে চুপচাপ শুনত, তার চোখ ভিজে উঠত মাঝে মাঝে। একদিন সে বলল, আপনি অনেক কষ্ট করেছেন। আমি হেসে বললাম, এখনো করছি। সে মাথা নেড়ে বলল, না, এখন থেকে আর করবেন না। আমি হেসে বললাম, কেন? সে একটু কাছে এসে বলল, আমি আছি না। তার গলায় এমন একটা মায়া ছিল যে আমার বুক কেঁপে উঠল। সেদিন প্রথম আমি তার চোখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। সেই নীল চোখ। আগে ভয় লাগতো, এখন শান্তি লাগে। মনে হয় ওই চোখের ভেতর ডুবে ডুবে থাকি। একদিন আমি তাকে বললাম, তুমি সারাদিন কোথায় থাকো? সে একটু হেসে বলল, আপনাদের পৃথিবীতেই, তবে আপনারা দেখতে পান না। আমি বললাম, তোমাদের বাড়ি আছে? তোমাদের বাড়ি আছে? সে বলল, আছে। আমি বললাম, তোমার পরিবার? সে মাথা নাড়ল, আছে। আমি অবাক হয়ে গেলাম। জিনদের নিয়েও কখনো এভাবে ভাবিনি। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কি মানুষের মতো? সে মুচকি হেসে বলল, সব দিক দিয়ে না, তবে কিছু কিছু দিক দিয়ে হ্যাঁ। আমি হেসে ফেললুম। সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি হাসলে ভালো লাগে। আমি চুপ হয়ে গেলাম। সেই রাতে প্রথমবার আমি তার কোলে মাথা রাখলাম। জানি না কেন, হয়তো অজান্তেই। সে কিছু বলল না, শুধু চুলে হাত বুলিয়ে দিল আস্তে আস্তে। আমি চোখ বন্ধ করলাম। মনে হচ্ছিল পৃথিবীর সব কষ্ট যেন দূর হয়ে যাচ্ছে। হালকা বাতাস বইছিল, গাছের পাতা দুলছিল, দূরে ঝিঝি পোকার ডাক। আর আমি এক জিন পরীর কোলে মাথা রেখে শুয়ে আছি। সেই রাতেই বুঝলাম আমি শেষ। আমি তার প্রেমে পড়ে গেছি। সকালে ছোট ভাই এসে দেখে আমি বাইরে ঘুমিয়ে আছি। ও ধাক্কা দিয়ে বলল, ভাই, বাইরে কেন ঘুমাইছস? আমি উঠে বসলাম, চারদিকে তাকালাম। পড়ি নেই, শুধু হালকা একটা গন্ধ। আমি হেসে বললাম, এমনি। ছোট ভাই সন্দেহের চোখে তাকিয়ে বলল, তুই কার লগে কথা বস রাতে? আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু আমি জানতাম এই গোপন কথা কাউকে বলা যাবে না, কারণ কেউ বিশ্বাস করবে না। না, দিন যেতে লাগলো, আর আমাদের সম্পর্কটাও ধীরে ধীরে গভীর হতে লাগলো। আগে সে শুধু রাতের বেলা আসতো, এখন কখনো কখনো দুপুরেও দেখা দিত, বিশেষ করে যখন আমি একা থাকতাম। কখনো গাছের আড়াল থেকে উঁকি দিত, কখনো নূপুর বাজিয়ে আমাকে ডাকত। আমি সব কাজ ফেলে তার কাছে চলে যেতাম। মনে হতো ওকে ছাড়া এখন আর এক মুহূর্ত থাকা যায় না। একদিন দুপুরে আমি গাছের গোড়ায় বসে লিচু খাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে সে এসে আমার চোখ চেপে ধরল। আমি চমকে উঠে বললাম, কে? সে হেসে বলল, চিনতে পারেন নাই? আমি হাত সরিয়ে বললাম, তুমি? সে হেসে গাছের পাশে বসে পড়ল। আজ তাকে আরও সুন্দর লাগছিল। নীল সাদা জামা, চুলে ছোট ছোট সাদা ফুল। আমি তাকিয়েছিলাম। সে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিলাম। সে হেসে ফেলল। তার হাসি শুনে আমার বুকটা নরম হয়ে যেত। সেদিন আমরা অনেকক্ষণ গল্প করলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি কখনো মানুষের প্রেমে পড়তে ইচ্ছে করেছে? সে আমার দিকে তাকাকিয়ে রইল, চুপচাপ। তারপর ধীরে বলল, হয়তো পড়েছি। আমার বুক ধক করে উঠল। আমি বললাম, কার? সে মুচকি হেসে বলল, বলবো না। আমি বললাম, বলতেই হবে। সে আরও কাছে এসে ফিসফিস করে বলল, আপনি। আমার বুকের ভেতর কেমন যেন থেমে গেল। মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে। আমি কিছু বলতে পারছিলাম না। সে নিচের দিকে তাকিয়ে বলল,
আমি জানি এটা ঠিক না। আপনি মানুষ, আমি জিন। আমি তার হাত ধরলাম প্রথমবার। তার হাত ঠান্ডা কিন্তু নরম। আমি বললাম, আমি জানি না ঠিক ভুল কি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। সে চমকে আমার দিকে তাকালো। তার চোখে পানি চিকচিক করছিল। পরক্ষণেই সে হেসে উঠল আর হঠাৎ আমাকে জড়িয়ে ধরল। আমার বুকের ভেতর যেন ঝড় উঠল। সেদিন প্রথম আমরা দুজন একে অপরকে ভালোবাসার কথা বললাম। সেদিনের পর সব কিছু বদলে গেল। রাত হলে আমি আর ঘরের ভেতর থাকতাম না, বাইরে একটা চাটাই পেতে শুয়ে থাকতাম। সে এসে পাশে বসত, আমি তার কোলে মাথা রাখতাম। কখনো সে আমার চুলে হাত বুলিয়ে দিত, কখনো আমি তার নীল চোখের দিকে তাকিয়ে থাকতাম। সে বলতো, আপনি যদি জিন হতেন? আমি হেসে বলতাম, তাহলে? সে বলতো, তাহলে আপনাকে নিয়ে চলে যেতাম। আমি বলতাম, কোথায়? সে আকাশের দিকে তাকিয়ে বলতো, আমাদের জগতে। আমি হেসে বলতাম, আমি তো উঠতে পারি না। সে হেসে বলতো, আমি নিয়ে যাব। আমাদের এই ভালোবাসার মাঝেই একটা আশ্চর্য ঘটনা ঘটল। সেই সিজনে আমার বাগানে এমন ফলন হলো যা আমি কল্পনাও করিনি। লিচুতে গাছ ভেঙে পড়ার অবস্থা। প্রতিটা লিচু টসটসে, মিষ্টি, বড় বড়। ডিলাররা এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকত, দামও অনেক বেশি দিচ্ছিল। আমি অবাক হয়ে গেলাম। পরি হেসে বলল, বলেছিলাম না, আমি থাকলে আপনার কষ্ট থাকবে না। আমি হেসে বললাম, তুমি কি জাদু করছো? সে চোখ টিপে বলল, হয়তো। সেই সিজনে আমি এত লাভ করলাম যে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। ঋণ শোধ করলাম, বাড়িতে টাকা দিলাম, আরও কিছু টাকা জমালাম। সবাই বলছিল আমার ভাগ্য খুলে গেছে, কিন্তু আমি জানতাম এটা ভাগ্য না, এটা আমার পরীর আশীর্বাদ। সেই সিজনটা আমার জীবনের সবচেয়ে ভালো সময় ছিল। দিনে ব্যবসা, রাতে পড়ি, দুটো মিলিয়ে যেন স্বপ্নের জীবন। বাড়ির সবাইও খুশি। মা বলতো, আল্লাহ অবশেষে মুখ তুলে চাইছে। ছোট ভাই বলতো, ভাই তোর কপাল খুলছে। চাচা যেন এখন আমাকে সম্মান করে কথা বলতো, কারণ গ্রামের মানুষজন এখন আমাকে আলাদা চোখে দেখতে শুরু করেছে। যে ছেলেটা শহর থেকে খালি হাতে ফিরেছিল, সে এখন লিচুর ব্যবসা করে মোটা টাকা কামাচ্ছে। কিন্তু কেউ জানতো না, আমার সাফল্যের পেছনে একটা রহস্য আছে, একটা জিন, পরি। প্রতিদিন রাতে আমি আর পরি গল্প করতাম। একদিন সে বলল, পরের সিজনে আরো বড় করবেন? আমি বললাম, ইচ্ছা তো আছে, পাশের বাড়ির বাগানটা লিজ নিতে চাই। সে মুচকি হেসে বলল, নিয়ে নিন। আমি হেসে বললাম, টাকা লাগবে। সে শান্ত গলায় বলল, টাকার চিন্তা করবেন না। আমি মজা করে বললাম, তুমি দিবা? সে বলল, আমি থাকলে আপনার অভাব হবে না। আমি তখন হাসলেও ভেতরে ভেতরে কথাটা বিশ্বাস করতাম, কারণ সে আসার পর থেকেই সবকিছু বদলে গেছে। কয়েক মাস কেটে গেল। লিচুর সিজন শেষ, বাগান ফাঁকা। তবু আমি প্রতি রাতে যেতাম, কারণ সে আসতো। আমরা গল্প করতাম, হাসতাম, স্বপ্ন দেখতাম। একদিন রাতে সে খুব চুপচাপ ছিল। আমি বললাম, কি হয়েছে? সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আপনাকে একটা কথা বলবো। আমি বললাম, বল। সে ধীরে বলল, আমাদের বাড়ি যাবেন? আমি অবাক হয়ে গেলাম। তোমাদের বাড়ি? সে মাথা নাড়ল, হ্যাঁ। আমি হেসে বললাম, জিনদের বাড়ি? সে হেসে ফেলল, ভয় লাগছে? আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। বললাম, একটু তো লাগেই। সে আমার হাত ধরল, বলল, আমি থাকব। আমি তার চোখের দিকে তাকালাম। ওই চোখে এত মায়া, এত ভরসা যে না বলতে পারলাম না। আমি বললাম, কবে যাব? সে হেসে বলল, খুব শিগগির। তারপর সে আমার কাঁধে মাথা রাখল। সেদিন অনেক রাত পর্যন্ত আমরা চুপচাপ বসেছিলাম। শুধু বাতাস বইছিল, পাতা নড়ছিল, আর দূরে কুকুর ডাকছিল। হঠাৎ সে বলল, আপনি যদি আমাকে ছেড়ে চলে যান,
আমার বুক ধক করে উঠল। আমি বললাম, আমি কেন যাব? সে বলল, মানুষ তো বদলে যায়। আমি তার মুখটা দু হাতে ধরে বললাম, আমি বদলাবো না। সে চোখ বন্ধ করল। তার চোখের কোণে পানি। আমি প্রথমবার বুঝলাম সে শুধু জিন না, সে অনুভব করে, সে ভালোবাসে, আর সে আমাকে হারাতে ভয় পায়। সেদিন রাতে যাওয়ার আগে সে আমার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, প্রস্তুত থাকবেন। আমি বললাম, কিসের জন্য? সে দূরে সরে যেতে যেতে বলল, উড়ে যাওয়ার জন্য। আর নূপুরের শব্দ তুলে অন্ধকারে মিলিয়ে গেল। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বুকের ভেতর ধুকপুক করছিল। আমি কি সত্যিই এক জিনের জগতে যেতে চলেছি? পরের কয়েকটা দিন আমি অদ্ভুত এক উত্তেজনার মধ্যে কাটালাম। মনে হচ্ছিল আমি যেন কোনো স্বপ্নের দরজার সামনে দাঁড়িয়ে আছি। দিনে কাজ করি ঠিকই, কিন্তু মন পড়ে থাকে রাতে। কখন সে আসবে, কখন আমাকে নিয়ে যাবে, কেমন হবে তাদের জগৎ? হাজারো প্রশ্ন মাথায় ঘুরছিল। সেই সময়ে হঠাৎ আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ পাশের বাড়ির বাগানটা লিজ নিয়েছিলাম। সামনের সিজনের জন্য অগ্রিম টাকা দিয়ে ফেলেছি। হাতে তেমন টাকা নেই, একদম টানাটানি অবস্থা। বাড়িতে বাজার করার টাকাও প্রায় শেষ। আমি বসে বসে হিসাব করছিলাম কিভাবে কি হবে। রাতে পড়ি এলো, এসেই বলল, আজ মন খারাপ কেন? আমি অবাক হলাম। প্রতিবারই সে বুঝে যায়। আমি বললাম, তুমি সব বুঝো কিভাবে? সে হেসে বলল, আপনার চোখে লেখা থাকে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, টাকার টেনশন। সে চুপচাপ শুনছিল। আমি সব খুলে বললাম, নতুন বাগান, টাকা নেই, ছোট ভাইয়ের পড়াশোনা, নিজের বিয়ে শাদী, বাড়ির খরচ, সব। সে আমার হাত ধরে বলল, এত চিন্তা করেন কেন? আমি বললাম, চিন্তা না করে উপায় আছে। সে মুচকি হেসে বলল, চলুন। আমি বললাম, কোথায়? সে বলল, আপনার মন ভালো করে আনি। আমি বললাম, এখন? সে মাথা নাড়ল, তারপর আমার হাত শক্ত করে ধরল। আর ঠিক তখনই আমার চারপাশের সব কিছু বদলে গেল। মনে হলো মাটি থেকে আমি উঠে যাচ্ছি, উপরে, আরো উপরে। আমি চিৎকার করে উঠলাম, আরে! সে হেসে বলল, ভয় পাবেন না। আমি নিচে তাকালাম। আমাদের গ্রাম ছোট হয়ে যাচ্ছে, বাড়িঘর ছোট, মানুষগুলো পিঁপড়ার মতো। আমার বুক কাঁপছিল, কিন্তু তার হাত শক্ত করে ধরেছিলাম। আমরা উড়ছি, সত্যি সত্যি উড়ছি। বাতাস কানে লাগছে, মেঘ পাশ কাটিয়ে যাচ্ছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। হঠাৎ কিছুক্ষণ পর প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করলো। আমি কাঁপতে লাগলাম। চারপাশে শুধু বরফ, বরফের পাহাড়, সাদা সাদা জমাট পৃথিবী। আমি বললাম, এইটা কোথায়? সে বলল, সাইবেরিয়া। আমি কাঁপতে কাঁপতে বললাম, এত ঠান্ডা? সে হেসে ফেলল, বলল, এখানে থাকবো না। তারপর আবার উড়ে চললাম, আরও কিছু দূরে। একটা জায়গায় গিয়ে নামলাম। ঠান্ডা আছে, কিন্তু সহ্য করার মতো। সামনে বিশাল একটা লেক, জ্যোৎস্নায় চিকচিক করছে। চারপাশে গাছ, শান্ত পরিবেশ, বাতাসে মিষ্টি গন্ধ। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল স্বপ্নের রাজ্য। হঠাৎ দেখি একটা গাছে লাল লাল ফল। আমি বললাম, এটা কি? সে হেসে বলল, আপেল। আমি বললাম, আপেল গাছ? জীবনে প্রথম দেখলাম। সে একটা আপেল পেড়ে আমাকে দিল। আমি কামড় দিলাম। এত মিষ্টি, এত রস জীবনে খাইনি। আমি হেসে বললাম, এত ভালো। সে আমার দিকে তাকিয়ে হাসছিল। সেদিন আমরা পৃথিবীর অনেক জায়গা ঘুরলাম, বরফ, পাহাড়, লেক, বন, সব। আমি যেন সব ভুলে গেলাম, টাকার চিন্তা, কষ্ট, অভাব, সব। রাতের শেষে যখন আমাকে ফিরিয়ে আনলো, আমি আর আগের মানুষ ছিলাম না। আমি বুঝে গেছি, সে চাইলে আমাকে পুরো পৃথিবী দেখাতে পারে। আর সেই রাতেই আমি প্রথম মনে মনে ভাবলাম,
আমি সত্যিই তাকে বিয়ে করতে পারি। সেই রাতের পর থেকে আমার মনে আর কোনো সন্দেহ রইল না। আমি সত্যিই পরীকে ভালোবেসে ফেলেছি। এটা আর মোহ না, না কোনো ভয়, না কোনো রহস্যের টান। এটা একেবারে সত্যিকারের ভালোবাসা। সারাদিন এখন আমি শুধু তার কথাই ভাবি। সে কি করছে, কোথায় আছে, আজ রাতে আসবে তো, এই সব। আর আশ্চর্যের বিষয়, আমার সব কাজও যেন সহজ হয়ে গেল। পরীর কথা মতো পাশের বাগানটা লিজ নিলাম। মনে অনেক ভয় ছিল, এত বড় ঝুঁকি। কিন্তু সে বলেছিল, ভয় পাবেন না। আমি বিশ্বাস করেছিলাম। আর সত্যি, যখন লিচুর সিজন এলো, আমি চোখে দেখেও বিশ্বাস করতে পারছিলাম না। 2টা বাগান ভর্তি লিচু, গাছে গাছে থোকা থোকা, এত বড় বড় লিচু। মানুষ এসে ছবি তুলত, গ্রামের মানুষ দাঁড়িয়ে তাকিয়ে থাকত। কেউ বলতো, এইবার তো তোর কপাল ফাইটা গেছে। কেউ বলতো, এত ফলন কেমনে হইল? আমি শুধু হাসতাম, কারণ উত্তরটা আমি জানতাম। প্রতিদিন রাতে আমি আর পরি মিলে বাগানে পাহারা দিতাম। সে বলতো, চিন্তা করবেন না, এখানে যত জিন আছে সবাই পাহারা দিচ্ছে। আমি হেসে বলতাম, সবাই? সে মাথা নাড়ত, হ্যাঁ, কেউ চুরি করতে পারবে না। আর সত্যি, একটা লিচুও চুরি হতো না। চোরেরা নাকি রাতে এসে অদ্ভুত আওয়াজ শুনে পালিয়ে যেত। কেউ কেউ বলতো, সাদা কাপড় পরা মেয়ে দেখেছে। আমি শুনে মুচকি হাসতাম, কারণ আমি জানতাম ওইটা আমার পরী। এইবারের সিজনে আমি এত টাকা কামালাম যে নিজেরও বিশ্বাস হচ্ছিল না। ঋণ শোধ, বাড়ির মেরামত, মায়ের গয়না, ছোট ভাইয়ের পড়ার খরচ সব দিলাম। বাড়িতে এখন সুখ, শান্তি। মা নামাজ পড়ে আমার জন্য দোয়া করে। চাচা যান এখন আমাকে দেখে বলে, তুই অনেক বড় হবি। আমি মনে মনে বলি, আমার পাশে পরী আছে, বড় হবই। একদিন রাতে আমি পরীর কোলে মাথা রেখে শুয়েছিলাম। আকাশে পূর্ণিমার চাঁদ, বাতাসে কাঁচা লিচুর গন্ধ। আমি বললাম, পরী? সে বলল, হুম। আমি বললাম, তুমি যদি মানুষ হতে? সে চুপ করে রইল। আমি বললাম, আমি তোমাকে বিয়ে করতাম। সে একদম চুপ। আমি উঠে তার দিকে তাকালাম, দেখি তার চোখে পানি। আমি ঘাবড়ে গেলাম, বললাম, কি হয়েছে? সে ধীরে বলল, মানুষ না হইলেও কি বিয়ে করা যায় না? আমার বুক ধক করে উঠল। আমি বসে পড়লাম। সে আমার হাত ধরল, বলল, আমি যদি আপনাকে আমার জগতে নিয়ে যাই? আমি চুপ। সে বলল, আমার পরিবার যদি আপনাকে মেনে নেয়? আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছি। সে ধীরে বলল, তাহলে আমাকে বিয়ে করবেন? আমার মাথা ঝিমঝিম করছিল, স্বপ্ন মনে হচ্ছিল। আমি তার 2 হাত শক্ত করে ধরে বললাম, করব। সে হঠাৎ আমাকে জড়িয়ে ধরল, এত জোরে যেন আমাকে আর কখনো ছাড়বে না। তার নূপুর বাজছিল, চুল উড়ছিল, আর আমি বুঝলাম আমার জীবনটা সত্যিই বদলে গেছে। সেদিন রাতেতেই সে বলল, খুব তাড়াতাড়ি আপনাকে নিয়ে যাব। আমি বললাম, কোথায়? সে আমার কানে ফিস ফিস করে বলল, আমার বাবার কাছে। আমার বুক আবার কেঁপে উঠল। জিনের রাজ্যে শ্বশুরের সাথে দেখা করতে? আমি ভয় পেলাম, কিন্তু ভালোবাসার কাছে ভয়ও ছোট হয়ে যায়। সেদিনের পর থেকে আমি এক অদ্ভুত টেনশনে ছিলাম। ভালোবাসার টেনশন, ভয়ের টেনশন, আনন্দের টেনশন, সব একসাথে। একদিকে মনে হচ্ছিল আমি আমার স্বপ্নের মানুষটাকে বিয়ে করতে যাচ্ছি, আরেকদিকে মনে হচ্ছিল আমি তো মানুষ, ওরা জিন। ওদের পরিবার আমাকে মেনে নেবে তো? যদি না নেয়, যদি আমাকে মেরে ফেলে? এই সব ভাবতেই বুক কেঁপে উঠত। কিন্তু পরী সব বুঝে ফেলত। এক রাতে এসে আমার পাশে বসে বলল, এত ভয় পাচ্ছেন কেন? আমি বললাম, তোমার বাবা যদি আমাকে না মানে? সে হেসে বলল, আমার বাবা খুব শক্তিশালী, কিন্তু খারাপ না। আমি বললাম, আর যদি রেগে যায়? সে আমার কাঁধে মাথা রেখে বলল, আমি আছি না? তার এই একটা কথা, আমি আছিছি, এই কথাটাই আমাকে সাহস দিত। কয়েকদিন পর এক পূর্ণিমা রাতে
সে এলো। আজ তাকে অন্যরকম লাগছিল। সাদা ঝলমলে পোশাক, মাথায় সাদা ফুলের মুকুটের মতো, চোখে আজ অদ্ভুত জ্যোতি। সে এসে বলল, চলুন। আমার বুক ধুকপুক শুরু হয়ে গেল। আমি বললাম, এখন? সে হাত বাড়িয়ে দিল। হ্যাঁ। আমি তার হাত ধরলাম। সাথে সাথে চারপাশ অন্ধকার হয়ে গেল। মনে হলো আমি বাতাসের মধ্যে ভাসছি। আমরা উড়ছি, এবার আগের থেকেও দ্রুত। নিচে পাহাড়, নদী, শহর সব পেছনে চলে যাচ্ছে। আমি তার হাত শক্ত করে ধরেছিলাম। অনেকক্ষণ পর দূরে একটা অদ্ভুত আলো দেখতে পেলাম। মনে হচ্ছিল আকাশের মধ্যে একটা শহর ভাসছে। আমরা যত কাছে যাচ্ছি আমি তত অবাক হচ্ছি। বড় বড় প্রাসাদ, আলো ঝলমলে রাস্তা, চারপাশে নীল আভ আলো। আকাশে যেন তারা নেমে এসেছে। আমি হতভম্ব। বললাম, এইটা কোথায়? সে মুচকি হেসে বলল, আমাদের জগৎ। আমার গা শিউরে উঠল। আমরা একটা বিশাল দরজা সামনে নামলাম। পাথরের দরজা, উঁচু, দুই পাশে অদ্ভুত সব দানবের মূর্তি। দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস, সুগন্ধ, আর চারদিকে অসংখ্য মানুষ সদৃশ সত্তা। কিন্তু সবাই মানুষ না। কারো চোখ লাল, কারো চোখ নীল, কারো চুল সাদা, কারো শরীর থেকে আলো বের হচ্ছে। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমার বুক কাঁপছিল। আমি পরীর হাত শক্ত করে ধরলাম। সে বলল, ভয় পাবেন না। আমরা একটা বড় হলঘরে ঢুকলাম। হলঘরের সামনে একটা বিশাল সিংহাসন। সেখানে বসে আছে এক লোক, লম্বা, সাদা দাড়ি, মাথায় মুকুট, চোখ দুটো আগুনের মতো। আমি তাকাতেই বুক কেঁপে উঠল। সে নিশ্চয়ই পরীর বাবা, আমার হবু শ্বশুর। আমি কাঁপছিলাম। পরী সামনে গিয়ে মাথা নিচু করল, বলল, আব্বা। লোকটা গভীর গলায় বলল, এই মানুষটা কে? আমার বুকের ভেতর ধপ করে উঠল। পরী আমার হাত ধরে সামনে আনলো, তারপর বলল, আমি তাকে ভালোবাসি। পুরো হলঘর নিস্তব্ধ। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে। লোকটা আমার দিকে তাকিয়ে আছে, তার চোখে আগুন। সে ধীরে ধীরে সিংহাসন থেকে উঠল। এক পা, দুই পা আমার দিকে এগিয়ে আসছে। আমার হাঁটু কাঁপছে। মনে হচ্ছিল এই বুঝি শেষ। লোকটা ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বুকের ভেতর এমনভাবে ধুকপুক করছে, মনে হচ্ছিল সবাই শুনতে পাচ্ছে। পরী আমার হাত শক্ত করে ধরেছিল। তার হাতটাও ঠান্ডা হয়ে গেছে, মানে সে নিজেও ভয় পাচ্ছে। লোকটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। হঠাৎ সে গম্ভীর গলায় বলল, তুমি মানুষ? আমি কাঁপা গলায় বললাম, জি। সে আবার বলল, তুমি জানো তুমি কোথায় দাঁড়িয়ে আছো? আমি বললাম, জি, কিছুটা। সে আরও কাছে এসে দাঁড়ালো। তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। সে বলল, আমার মেয়েকে ভালোবাসো? আমি এক মুহূর্ত চুপ করে রইলাম। তারপর সাহস করে বললাম, হ্যাঁ। পুরো হলঘর নিস্তব্ধ। মনে হচ্ছিল সবাই শ্বাস বন্ধ করে আছে। সে আবার বলল, কতটা ভালোবাসো? আমি এবার মাথা তুলে তার দিকে তাকালাম। বললাম, জীবনের চেয়েও বেশি। কথাটা মুখ দিয়ে বের হতেই চারপাশে ফিস ফাঁস শুরু হয়ে গেল। কেউ অবাক, কেউ রেগে গেছে, কেউ হাসছে। লোকটা স্থির দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ করে জোরে হেসে উঠল। আমি চমকে গেলাম। পুরো হলঘরে তার হাসির শব্দ প্রতিধ্বনি হল। সে বলল, সাহস আছে তোমার? আমি চুপ। সে বলল, মানুষ হয়ে আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলেছ? তারপর হঠাৎ আমার কাঁধে হাত রাখল। হাতটা ভারী, কিন্তু অদ্ভুত উষ্ণ। সে বলল, আমি পছন্দ করেছি। আমার বুক থেকে যেন পাথর নেমে গেল।
পরি হঠাৎ খুশিতে আমার হাত চেপে ধরল। লোকটা বলল, আমার মেয়েকে সুখে রাখতে পারবে? আমি বললুম, চেষ্টা করব না, রাখব। সে মুচকি হাসল, তারপর বলল, তাহলে আজ থেকে তুমি আমাদের অতিথি না? সেথে থেমে বলল, পরিবার। পুরো হলঘরে গুঞ্জন উঠল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। পরি খুশিতে আমার কাঁধে মাথা রাখল, তার চোখে পানি। আমি বুঝলাম সে ভয় পাচ্ছিল। হঠাৎ আশেপাশে সবাই এগিয়ে এলো। কেউ আমার দিকে তাকিয়ে হাসছে, কেউ শুভেচ্ছা দিচ্ছে, কেউ বলছে, মা বলছে মানুষ জামাই। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। তারপর শুরু হলো এক অদ্ভুত আয়োজন। আমাকে নতুন পোশাক দেওয়া হলো, সাদা নীল রঙের, ঝকমকে। পরীকেও সাজানো হলো। আজ তাকে স্বর্গের হুরের মতো লাগছিল। চারদিকে আলো, গান, অদ্ভুত বাদ্যযন্ত্রের সুর। আমি বুঝলাম আজই আমাদের বিয়ে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। একদিন আগে পর্যন্ত আমি গ্রামের এক সাধারণ লিচু ব্যবসায়ী। আজ জিনদের রাজ্যে দাঁড়িয়ে বিয়ে করতে যাচ্ছি। পরি আমার পাশে এসে ফিসফিস করে বলল, খুশি? আমি তার দিকে তাকিয়ে বললাম, স্বপ্ন মনে হচ্ছে। সে হেসে বলল, এই স্বপ্ন সত্যি। তারপর আমাদের বিয়ে হয়ে গেল, এক অদ্ভুত আলোয়, অদ্ভুত এক জগতের মাঝে। মানুষ আর জিনের ভালোবাসার বিয়ে। সেই রাতে আমাদের বাসরও হলো, একটা বিশাল সুন্দর ঘরে। চারদিকে আলো ঝলমলে, ফুলের গন্ধ, নরম বিছানা। আমি বসে আছি, পরি লাজুক হয়ে বসে আছে। আমি তার দিকে তাকিয়ে আছি। সে মাথা নিচু করে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি হেসে বললাম, বিশ্বাস হচ্ছে না। সে ধীরে আমার দিকে তাকালো। নীল চোখ দুটো আজ আরও সুন্দর। সে ফিসফিস করে বলল, এখন থেকে আমি শুধু আপনার। আমার বুক কেঁপে উঠল। আমি বুঝলাম আমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে সুন্দর আর সবচেয়ে স্মরণীয় একটা রাত ছিল। আমি কোনোদিন ভাবিনি আমার মতো একটা সাধারণ ছেলে একটা জিন রাজ্যের রাজকন্যাকে বিয়ে করবে। পরি আমার পাশে বসেছিল, মাথা নিচু, চুপচাপ। আমি তার দিকে তাকিয়েছিলাম। সে লজ্জায় কাঁপছেছিল। আমি ধীরে বললাম, পরি। সে আস্তে বলল, হুম। আমি বললাম, তুমি সত্যিই আমার? সে মাথা তুলে তাকালো। তার নীল চোখে আজ অদ্ভুত কোমলতা। সে মুচকি হেসে বলল, শুধু আপনার। আমার বুকটা কেমন যেন করে উঠল। আমি তার হাত ধরলাম। সে কেঁপে উঠল। তার হাত ঠান্ডা কিন্তু নরম। আমি বললাম, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। সে ধীরে আমার কাঁধে মাথা রাখল, বলল, আমিও না। সেই রাতটা গল্প করতে করতে কেটে গেল, আমাদের প্রথম রাত। কিন্তু অদ্ভুতভাবে আমরা শুধু গল্প করলাম, হাসলাম, কাঁদলাম, স্বপ্ন দেখলাম। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি সূর্যের আলো না, অদ্ভুত নীল আলো ঘরে পড়ছে। আমি উঠে বসে চারপাশে তাকালাম। ঘরটা বিশাল, দেয়ালে নকশা, ছাদে ঝাড়বাতি, সব পাথরের তৈরি, কিন্তু জীবন্ত মনে হয়। ঠিক তখন দরজায় শব্দ হলো। পরি ঢুকল। আজ ঝুঁকল। আজ সে অন্য পোশাকে, সাদা নীল জামা, চুল খোলা। আমি তাকিয়ে রইলাম। সে হেসে বলল, কি দেখছেন? আমি বললাম, তোমাকে। সে লজ্জা পেল, তারপর বলল, চলুন। আমি বললাম, কোথায়? সে বলল, আব্বা ডাকছে। আমি আবার নার্ভাস হয়ে গেলাম। বললাম, আবার? সে হেসে বলল, ভয় পাবেন না। আমরা বাইরে বের হলাম। আমি দেখে অবাক। আমাদের জন্য নতুন একটা বাড়ি তৈরি হয়েছে, নদীর পাড়ে, দোতলা, পাথরের। দেখতে একদম ক্যাসেলের মতো। চারপাশে পাথরের দেয়াল, বড় গেট। গেট দিয়ে ঢুকলেই বিশাল উঠান। আমি হতবাক। বললাম, এইটা কার? পরি হেসে বলল, আমাদের। আমি থমকে দাঁড়ালাম।
আমাদের? সে মাথা নাড়ল। আমার চোখে পানি চলে এলো। জীবনে নিজের একটা ঘর করার স্বপ্ন ছিল, আজ একটা প্রাসাদ। শ্বশুর মশাই সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, মানুষ জামাই। আমি মাথা নিচু করলাম। তিনি হেসে বললেন, আজ থেকে এইটা তোমাদের। আমি কিছু বলতে পারলাম না, শুধু বললাম, ধন্যবাদ। তিনি বললেন, আমার মেয়েকে সুখে রাখবা। আমি বললাম, জীবন দিয়ে। তিনি মাথা নাড়লেন। সেদিন সেই বাড়ির শুভ উদ্বোধন হলো। অদ্ভুত সব জিন এসে দোয়া করল, খাওয়া দাওয়া হলো, গান হলো, আলো হলো। আমি সবকিছু দেখে শুধু অবাক হচ্ছিলাম। আমার বাবা মাও নাকি ওই সময় এখানে ছিল, তাদেরও নিয়ে আসা হয়েছিল। তারা 2 দিন ছিল। আমি পরে শুনলাম মা নাকি আমাকে দেখে কেঁদে ফেলেছিল, বাবা নাকি বলেছিল আমার ছেলের কপাল খুলছে। আমি মনে মনে হাসলাম, কপাল না, ভাগ্য খুলেছে। পরে আমার হাত ধরে বলল, এখন আপনি খুশি? আমি তার দিকে তাকিয়ে বললাম, অনেক। সে বলল, এই সুখ সারা জীবন থাকবে। আমি তার কথায় বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি জানতাম না সুখের মাঝেও ঝড় লুকিয়ে থাকে। সেই ঘটনার পর আমার জীবন যেন পুরোপুরি বদলে গেল। দিনের এক অংশ আমি মানুষের দুনিয়ায় থাকতাম, আরেক অংশ জিনদের জগতে। 2 জগতের মাঝখানে আমি যেন একটা সেতু হয়ে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে গ্রামের বাড়িতে আসতাম, বাগান দেখতাম, কাজকর্ম সামলাতাম, মানুষের সাথে মিশতাম, আর রাত হলেই পরী এসে আমাকে নিয়ে যেত আমাদের সেই নদীর পাড়ের প্রাসাদে, আমাদের নতুন সংসারে। দিনগুলো সত্যিই স্বপ্নের মতো কাটছিল। পরী আমাকে খুব ভালোবাসত। আমি অসুস্থ হলে মাথায় হাত বুলিয়ে দিত, খেতে না চাইলে জোর করে খাওয়াতো, মন খারাপ থাকলে গল্প শোনাতো, কখনো পৃথিবীর নতুন নতুন জায়গায় ঘুরিয়ে আনত। একদিন আমাকে মরুভূমি দেখালো, চারদিকে শুধু বালি আর বালি। একদিন সমুদ্রের ওপর দিয়ে উড়িয়ে নিয়ে গেল। আমি নিচের ঢেউ দেখে চিৎকার করে উঠেছিলাম, সে হেসে কুটি কুটি। আবার একদিন পাহাড়ের চূড়ায় বসে সূর্যোদয় দেখলাম, এত সুন্দর আমি ভাষায় বোঝাতে পারবো না। আমার ব্যবসাও ভালো চলছিল। পরীর আশীর্বাদে যেন সবকিছুতেই বরকত। এইবারের লিচুর সিজনে এত লাভ হলো যে গ্রামের মানুষ অবাক। আমি নতুন জমি কিনলাম, আরেকটা বাগান নিলাম, বাড়ি মেরামত করলাম, ছোট ভাইকে শহরে ভর্তি করালাম, মা বাবাকে আর কষ্ট করতে দিলাম না। সবাই এখন আমাকে সম্মান করে। যে মানুষ একসময় আমাকে নিয়ে হাসত, এখন সেই মানুষও এসে সালাম দেয়। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমি যখন কারো বিপদে সাহায্য করতাম, অদ্ভুতভাবে তার বিপদ কেটে যেত। কারো গরু হারালে আমি খুঁজে দিতাম, কারো সন্তান অসুস্থ হলে আমি পরীর কাছে দোয়া চাইতাম, কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যেত। গ্রামের মানুষ বলতে লাগলো আমার নাকি অলৌকিক শক্তি আছে। আমি শুধু হাসতাম, কিন্তু সত্যি কথা, পরী দূর থেকে সাহায্য করত। সে বলতো, মানুষের উপকার করলে বরকত বাড়ে। আমি তাই মানুষের উপকার করতে শুরু করলাম। আমার নাম চারদিকে ছড়িয়ে গেল। মানুষ দূর দূরান্ত থেকে আসত, কেউ পানি পড়া নিতে, কেউ তাবিজ নিতে, কেউ শুধু দোয়া নিতে। আমি যতটুকু পারতাম করতাম, আর পরীও সাহায্য করত। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন একটা ঘটনা ঘটল যেটা আমার জীবনকে আবার কাঁপিয়ে দিল। সেদিন আমি বাগানে ছিলাম না, রাতে পরীর সাথে আকাশের রাজ্যে ছিলাম। আমরা আমাদের প্রাসাদে ছিলাম। সকালে হঠাৎ আমার ছোট ভাই দৌড়াতে দৌড়াতে এসে হাজির। সে হাঁপাচ্ছে, চোখে ভয়। আমি বললাম, কি হয়েছে? সে বলল, ভাই, সর্বনাশ হয়েছে। আমার বুক ধক করে উঠল। আমি বললাম, কি হয়েছে? সে কাঁপা গলায় বলল, বাগানে আগুন। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি দৌড়ে বাইরে এলাম, পরীও বের হলো। আমি বললাম, আমার বাগান। ছোট ভাই কাঁদতে কাঁদতে বলল, পুরা আগুনে জ্বলতেছে। আমি আর কিছু শুনলাম না, দৌড়ে বের হয়ে গেলাম। পরী পিছন থেকে বলল, থামুন। আমি থামলাম না। আমার মাথায় তখন শুধু একটাই কথা, আমার সব শেষ। আমি দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে ছুটে চললাম। মনে হচ্ছিল বুকের ভেতর কেউ আগুন ধরিয়ে দিয়েছে। যে বাগানটা আমার স্বপ্ন, যে বাগানটা আমাকে সব দিয়েছে, যে বাগানের কারণেই আমি পরীকে পেয়েছি, সেই বাগান আগুনে পুড়ছে।
আমি দৌড়াচ্ছি, পিছনে পরিও উড়ে উড়ে আসছে। গ্রামের কাছে আসতেই দেখি আকাশ লাল হয়ে আছে। দূর থেকেই আগুনের আলো দেখা যাচ্ছে। মানুষের চিৎকার, হইচই, কান্না। আমি দৌড়ে বাগানে ঢুকলাম, আর ঢুকেই আমার পা থেমে গেল। পুরো বাগান আগুনে জ্বলছে। গাছের পর গাছ আগুনে পুড়ে যাচ্ছে। লাল শিখা আকাশ ছুঁই ছুঁই। পাকা লিচুগুলো পুড়ে কালো হয়ে পড়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে শুধু দেখছিলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে। মনে হচ্ছিল আমার বুক পুড়ছে। মানুষজন পানি ঢালছে, কেউ মাটি ছুঁড়ছে, কেউ চিৎকার করছে, কিন্তু আগুন থামছে না। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। মাথা ঘুরছিল। আমি শুধু বললাম, সব শেষ। ঠিক তখনই পিছন থেকে পড়ি এসে আমার কাঁধে হাত রাখল। সে বলল, চুপ। আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, সব শেষ, সব শেষ। সে বলল, না। আমি চিৎকার করে বললাম, দেখো, সব শেষ। পরি তখন চোখ বন্ধ করল। তার মুখটা বদলে গেল। তার চারপাশে নীল আলো জ্বলতে শুরু করল। তার চুল বাতাসে উড়ছে। নুপুরের শব্দ কাঁপছে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে। সে দুহাত আকাশের দিকে তুলল। চারপাশে হঠাৎ ঝড় শুরু হলো। মানুষজন পিছিয়ে গেল। আকাশ কালো হয়ে গেল। এক মুহূর্তে মেঘ জমে গেল। তারপর বজ্রপাত, এক বিকট শব্দ, আর সাথে সাথে মুষলধারে বৃষ্টি। এমন বৃষ্টি আমি জীবনে দেখিনি। মুহূর্তের মধ্যে আগুন কমতে শুরু করল। মানুষ হতবাক, সবাই তাকিয়ে আছে। কেউ বুঝতে পারছে না কি হচ্ছে। বৃষ্টি পড়ছে, পড়ছেই একসময় আগুন নিভে গেল। পুরো বাগান ধোঁয়ায় ঢেকে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু বাগানের অর্ধেক শেষ। আমি বসে পড়লাম, চোখে পানি। পড়ি এসে আমার পাশে বসল, বলল, আমি যতটা পারছি বাঁচাইছি। আমি চুপ। সে বলল, এইটা দুর্ঘটনা না। আমি তাকালাম, বললাম, মানে? সে ধীরে বলল, কেউ আগুন দিচ্ছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, কেউ? সে বলল, মানুষ। আমার মাথা গরম হয়ে গেল। আমি দাঁড়িয়ে বললাম, কে? পরি চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর বলল, আপনার শত্রু। আমি অবাক। আমার শত্রু? আমি তো কারো ক্ষতি করি নাই। হঠাৎ মনে পড়ল পাশের গ্রামের রহিম ডিলার। গতবার আমার কাছে হেরে গিয়েছিল। আমার বাগানের লিচু বেশি দামে বিক্রি হয়েছিল। সে অনেকদিন ধরেই হিংসা করছিল। আমার বুক কেঁপে উঠল। আমি দাঁত চেপে বললাম, ওই! পরি আমার হাত ধরল, বলল, রাগ করবেন না। আমি বললাম, ছাড়ো। সে বলল, আমি ব্যবস্থা করব। আমি রাগে বললাম, না, আমি করব। আমার চোখে তখন আগুন। আমি বুঝে গেছি, এটা শুধু আগুন না, এটা যুদ্ধের শুরু। সেদিন রাতটা আমি এক মুহূর্তও ঘুমাতে পারিনি। বাগানের আধা অংশ পুড়ে ছাই। যে গাছগুলোকে আমি নিজের সন্তানের মতো দেখতাম, সেগুলো কালো হয়ে দাঁড়িয়ে আছে। আমার বুক ফেটে যাচ্ছিল। পরি বারবার আমাকে শান্ত করতে চাইছিল, কিন্তু আমার মাথায় তখন শুধু একটাই নাম, রহিম ডিলার। লোকটা আগে থেকেই আমার সঙ্গে শত্রুতা করত। গত সিজনে যখন আমার বাগানের লিচু বেশি দামে বিক্রি হলো, ওর মুখটা আমি দেখেছিলাম। হিংসায় কালো হয়ে গিয়েছিল। আর এইবার আমি আরও বড় হয়েছি, আরও টাকা কামিয়েছি। মানুষ আমাকে সম্মান করে, ও সহ্য করতে পারেনি। ভোর হতেই আমি বের হলাম, হাতে একটা লাঠি, চোখ লাল। ছোট ভাই বলল, ভাই, কোথায় যাচ্ছিস? আমি বললাম, হিসাব নিতে। চাচা যান পিছন থেকে ডাক দিল, পাগলামি করিস না। আমি শুনলাম না। সোজা রহিম ডিলারের বাড়ির দিকে হাঁটতে লাগলাম। গ্রামের মানুষ দেখছে, সবাই বুঝতে পারছে আজ কিছু একটা হবে। আমি গিয়ে দরজায় লাঠি দিয়ে বাড়ি মারলাম। ধাম ধাম ধাম। ভেতর থেকে রহিম বের হলো। আমাকে দেখে থমকে গেল।
আমি গিয়ে কলার চেপে ধরলাম, বললাম, আমার বাগানে আগুন দিছোস? সে ভয় পেয়ে বলল, না। আমি তাকে ধাক্কা দিয়ে ফেললাম, বললাম, মিথ্যা বলবি না। চারপাশে মানুষ জড়ো হয়ে গেল। রহিম উঠে দাঁড়িয়ে বলল, প্রমাণ আছে? আমি থেমে গেলাম। প্রমাণ? সত্যিই তো প্রমাণ নেই। আমি রাগে কাঁপছিলাম। সে তখন হেসে বলল, যার কপালে আগুন তার বাগান পুড়বেই। কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি আবার ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলাম। ঠিক তখনই পিছন থেকে পরি আমার হাত চেপে ধরল। অবশ্য ওকে কেউ দেখতে পাচ্ছে না। সে কানে কানে বলল, এখন না। আমি দাঁত চেপে থেমে গেলাম। রহিম তখনও হাসছে। আমি তাকিয়ে বললাম, হাস। সে বলল, কি করবি? আমি শান্ত গলায় বললাম, দেখবি। তারপর ফিরে এলাম। বাড়িতে এসে বসে রইলাম চুপচাপ। রাগে আমার শরীর কাঁপছিল। পরি এসে পাশে বসল, বলল, আপনি যা ভাবছেন তা করবেন না। আমি বললাম, আমি ছাড়ব না। সে বলল, আমি বিচার করব। আমি তাকালাম। তার চোখ আজ অদ্ভুত, নীল আগুন জ্বলছে। সে বলল, যে অন্যায় করে শাস্তি পায়। আমি কিছু বললাম না। সেই রাতে আমি আর পরি বাগানে বসেছিলাম। রাত গভীর। হঠাৎ দূর থেকে চিৎকারের শব্দ, মানুষ দৌড়াচ্ছে। আমি উঠে দাঁড়ালাম। দূর থেকে কেউ চিৎকার করছে, রহিমের বাড়িতে আগুন! আমার বুক কেঁপে উঠল। আমি পরীর দিকে তাকালাম। সে চুপচাপ, মুখে হালকা হাসি। আমি বললাম, তুমি? সে কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে বলল, বিচার। আমি দৌড়ে করে গেলাম। দেখি রহিমের গোডাউন আগুনে জ্বলছে। ওখানে সে লিচু জমা রাখত। পুরো আগুন, মানুষ পানি ঢালছে। রহিম চিৎকার করছে, বাঁচাও! আমি দাঁড়িয়ে দেখছিলাম। আমার বুকের ভেতর কেমন যেন লাগছিল। খুশিও না, দুঃখও না, শুধু মনে হচ্ছিল হিসাব শুরু হয়েছে। রহিম ডিলারের গোডাউনে আগুন লাগার পর পুরো গ্রামে তোলপাড় শুরু হয়ে গেল। মানুষজন নানা কথা বলতে লাগলো। কেউ বলল, এটা আল্লাহর বিচার। কেউ বলল, যেমন কর্ম তেমন ফল। আবার কেউ কেউ ফিসফিস করে বলল, ওর সাথে অলৌকিক কিছু আছে। আমি কিছু বললাম না, শুধু চুপচাপ সব শুনলাম। রহিমের অনেক ক্ষতি হয়ে গেল। যত লিচু জমা ছিল সব পুড়ে ছাই। লোকটা রাস্তায় বসে মাথায় হাত দিয়ে কাঁদছিল। আমি দূর থেকে দেখছিলাম। আমার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। যে লোকটা আমার সর্বনাশ করতে চেয়েছিল সে আজ নিজেই সর্বনাশ হয়ে গেছে। রাতে বাগানে এসে পরি আমার পাশে বসল। আজ সে খুব শান্ত। আমি বললাম, তুমি করছো? সে মুচকি হেসে বলল, আমি কিছু করি নাই। আমি বললাম, মিথ্যা বলো না। সে চুপ করে থাকল। তারপর ধীরে বলল, আমি শুধু বিচার হতে দিচ্ছি। আমি দীর্ঘশ্বাস ফেললাম, বললাম, আমি কাউরে পুড়তে দেখতে চাই না। সে আমার দিকে তাকালো। তার চোখে কোমলতা। বলল, আপনি মানুষ, তাই আপনার মন নরম। আমি চুপ। সে আবার বলল, এই জন্যই তো আপনাকে ভালোবাসি। আমি তার হাত ধরলাম, বললাম, আর কোনো ক্ষতি করো না। সে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর মাথা নাড়ল। ঠিক আছে। এরপর কয়েকদিন সব শান্ত। রহিম আর আমার দিকে তাকায় না। গ্রামের মানুষও আমাকে নতুন চোখে দেখে। কেউ সামনে এসে কিছু বলে না, সম্মান করে, আবার ভয়ও পায়। একদিন দুপুরে আমি বাজারে গিয়েছিলাম। হঠাৎ এক বুড়ি মহিলা এসে আমার পা জড়িয়ে ধরল। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, কি হয়েছে? বুড়ি কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার নাতিটারে বাঁচাও। আমি অবাক। বললাম, কি হয়েছে? সে বলল, 3 দিন ধইরা জ্বরে পইড়া আছে, ডাক্তার কইছে আশা নাই। আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, আমি ডাক্তার না। বুড়ি কাঁদতে কাঁদতে বলল, তোমার দোয়ায় মানুষ ভালো হয়। আমি চুপ। লোকজন জড়ো হয়ে গেল। সবাই তাকিয়ে আছে। আমি না বলতে পারলাম না। বুড়ির সাথে গেলাম।
তার ছোট্ট ঘরে ঢুকতেই দেখি একটা 7-8 বছরের ছেলে শুয়ে আছে। শরীর পুড়ে যাচ্ছে, চোখ বন্ধ। আমি মাথায় হাত দিলাম। খুব গরম। আমার কিছুই করার নেই। আমি শুধু মনে মনে পরীকে ডাকলাম, পরী। হঠাৎ ঘরের কোণে নুপুরের শব্দ। আমি বুঝলাম সে এসেছে। কেউ তাকে দেখছে না। সে ছেলেটার কাছে এসে দাঁড়ালো, চোখ বন্ধ করল। তার হাত থেকে হালকা নীল আলো বের হলো, ছেলেটার গায়ে পড়ল। আমি অবাক হয়ে তাকিয়ে। কয়েক সেকেন্ড পর ছেলেটা কেঁপে উঠল, তারপর চোখ খুলল। বুড়ি চিৎকার করে উঠল, উঠছে! ছেলেটা ধীরে বলল, দাদি, পানি। বুড়ি কেঁদে ফেলল, আমার পা জড়িয়ে ধরল, বলল, আমি সেরেস্তা বাবা। সে দাঁড়িয়ে মুচকি হাসছে, তারপর মিলিয়ে গেল। সেদিনের পর আমার নাম আরও ছড়িয়ে গেল। মানুষ বলতে লাগলো আমি নাকি অলৌকিক মানুষ, আর আমি শুধু জানতাম আমার পাশে পড়ি আছে। সেদিনের পর থেকে আমার জীবন আরও বদলে গেল। এখন আমি শুধু লিচুর ব্যবসায়ী না, মানুষের কাছে আমি যেন এক অলৌকিক মানুষ। চারদিক থেকে লোকজন আসতে শুরু করলো। কেউ অসুখ নিয়ে আসে, কেউ দুঃখ নিয়ে আসে, কেউ হারানো জিনিস খুঁজতে আসে, কেউ শুধু দোয়া নিতে আসে। আমি যতটুকু পারি সাহায্য করি, আর বাকি কাজটা পড়ি করে। সে সব সময় আমার পাশে থাকে, অদৃশ্য হয়ে, দূর থেকে। মানুষ ভাবে আমি পারি, আসলে সব পারে সে। একদিন দুপুরে আমি বাড়ির উঠানে বসেছিলাম। অনেক লোক এসেছিল। কেউ পানি পড়া নিচ্ছে, কেউ তাবিজ নিচ্ছে। ঠিক তখনই একটা গাড়ি এসে থামল। আমাদের গ্রামে এমন গাড়ি খুব কম আসে। সবাই তাকিয়ে রইল। গাড়ি থেকে এক ভদ্রলোক নামল, সাথে 2 জন লোক। ভদ্রলোক দেখতে শহুরে, ভালো পোশাক, চোখে কালো চশমা। সে এসে বলল, আপনিই কি সেই লোক? আমি বললাম, কোন লোক? সে বলল, যে মানুষকে ভালো করে। আমি একটু হেসে বললাম, আল্লাহ ভালো করে। সে বলল, আমার মেয়ে অসুস্থ। আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, কি হয়েছে? সে বলল, ডাক্তার পারে নাই। আমি চুপ। লোকটা বলল, আপনি চলেন। আমি কিছুক্ষণ ভেবে রাজি হলাম, কারণ মানুষের বিপদে না বলতে পারি না। আমি গাড়িতে উঠলাম। পরিও সাথে গেল, অবশ্য অদৃশ্য হয়ে। আমরা শহরে গেলাম। একটা বড় বাড়ি। বাড়ির ভেতরে ঢুকতেই দেখি সবাই কান্নাকাটি করছে। একটা মেয়ে বিছানায় শুয়ে, বয়স 18-19, চোখ বন্ধ, মুখ সাদা। মনে হচ্ছিল যেন নিঃশ্বাসই নেই। আমি কাছে গেলাম, মাথায় হাত দিলাম। শরীর ঠান্ডা। আমার বুক কেঁপে উঠল। আমি মনে মনে পরীকে ডাকলাম। সে এসে দাঁড়ালো, কিন্তু আজ তার মুখ অন্যরকম, গম্ভীর। আমি বুঝলাম সমস্যা বড়। সে মেয়েটার দিকে তাকিয়ে রইল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, এটা অসুখ না। আমার গা শিউরে উঠল। আমি ধীরে বললাম, তাহলে? সে বলল, ধরছে। আমার বুক ধক করে উঠল। আমি বললাম, কে? পরে চোখ বন্ধ করল। হঠাৎ ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। জানলা কাঁপতে লাগলো। মেয়েটা হঠাৎ চোখ খুলল, চোখ পুরো কালো। সে এক বিকট গলায় বলল, কে এসেছিস? ঘরের সবাই চিৎকার করে উঠল। আমার শরীর জমে গেল। মেয়েটা উঠে বসল, তার গলা বদলে গেছে। সে আমার দিকে তাকিয়ে হাসল, ভয়ানক হাসি। বলল, তুই পারবি না। আমার গা কাঁপছিল। আমি পরীর দিকে তাকালাম। আজ তার চোখ নীল আগুনে জ্বলছে। সে সামনে এগিয়ে গেল আর বলল, ছাড়। মেয়েটা বিকট চিৎকার দিল। পুরো ঘর কেঁপে উঠল। আমি বুঝলাম আজ বড় কিছু হতে যাচ্ছে। পুরো ঘরের পরিবেশ এক মুহূর্তে বদলে গেল। চারপাশে হিমশীতল বাতাস। জানলাগুলো ধপাধপ শব্দ করে কাঁপছে। বাতি বারবার জ্বলছে আর নিভছে। ঘরের মানুষজন ভয়ে এক কোণায় গিয়ে দাঁড়িয়েছে। কেউ কাঁদছে, কেউ কালেমা পড়ছে। আর আমি বিছানার পাশে দাঁড়িয়ে কাঁপছি।
মেয়েটা বিছানার উপর উঠে বসে আছে। তার চুল এলোমেলো, চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই চলে যা। আমার গলা শুকিয়ে গেছে। আমি পরীর দিকে তাকালাম। আজ তাকে আমি অন্য রকম দেখছি। তার শরীর থেকে নীল আলো বের হচ্ছে, চুল বাতাসে উড়ছে, চোখে আগুন। সে সামনে এগিয়ে গিয়ে বলল, এই শরীর ছাড়। মেয়েটা হঠাৎ বিকট চিৎকার দিল। চিৎকারে কাঁচ কেঁপে উঠল। ঘরের একটা ফুলদানি পড়ে ভেঙে গেল। মেয়েটা গর্জে উঠল, এইটা আমার। পরী বলল, মিথ্যা। মেয়েটা হেসে উঠল। তার হাসি শুনে গা শিউরে উঠল। সে বলল, মানুষটার জন্য আইছস? পরী চুপ। মেয়েটা আবার বলল, ও আমারে ডাকছে। আমি চমকে গেলাম। আমি তো কিছু করি নাই। পরী আমার দিকে তাকালো, তারপর বলল, চুপ। মেয়েটা হঠাৎ বিছানা থেকে লাফ দিল। এক লাফে ঘরের এক কোণায়। মানুষজন চিৎকার করে উঠল। আমি পিছিয়ে গেলাম। পরী হাত তুলল। তার হাত থেকে নীল আগুনের মতো আলো বের হলো, সোজা মেয়েটার গায়ে লাগলো। মেয়েটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। তারপর সে কাঁপতে লাগল। মনে হচ্ছিল তার শরীরের ভেতর কিছু একটা লড়ছে। আমি কালেমা পড়তে লাগলাম। পরী চোখ বন্ধ করে কিছু পড়ছিল। হঠাৎ মেয়েটার মুখ দিয়ে কালো ধোঁয়া বের হতে শুরু করল। ধোঁয়াটা পাক খেতে খেতে উপরে উঠল, আর সেই ধোঁয়ার মধ্যে একটা মুখ, ভয়ঙ্কর, লাল চোখ, বড় দাঁত। আমি ভয়ে জমে গেলাম। ওই জিনিসটা চিৎকার করে উঠল, আমি আবার আসব। পরী চিৎকার করে বলল, না। তারপর দুহাত তুলে দিল। নীল আলো ঝলসে উঠল। এক মুহূর্তে কালো ধোঁয়াটা আগুনে পুড়ে মিলিয়ে গেল। ঘর একদম নিস্তব্ধ। বাতাস থেমে গেল, জানলা থেমে গেল। মেয়েটা ধপ করে মাটিতে পড়ল। আমি দৌড়ে গেলাম, তার নাকের কাছে হাত দিলাম। নিঃশ্বাস চলছে। কিছুক্ষণ পর সে চোখ খুলল। এইবার স্বাভাবিক। সে চারপাশে তাকিয়ে বলল, আব্বু। তার বাবা দৌড়ে এসে জড়িয়ে ধরল। পুরো বাড়িতে কান্না, আনন্দের কান্না। লোকটা এসে আমার পা জড়িয়ে ধরল, বলল, আপনি আমার মেয়েরে বাঁচাইছেন। আমি কিছু বললাম না, শুধু পরীর দিকে তাকালাম। সে দূরে দাঁড়িয়ে মুচকি হাসছে, তার চোখে ক্লান্তি। আমি বুঝলাম আজ সে অনেক শক্তি খরচ করেছে। ফিরে আসার সময় লোকটা আমাকে একটা ব্যাগ দিল, ভর্তি টাকা। আমি নিতে চাইনি। সে জোর করে দিল, বলল, এইটা কিছুই না। আমি নিয়ে নিলাম, কারণ আমারও সংসার আছে। গাড়িতে ফেরার সময় আমি পরীকে বললাম, তুমি ঠিক আছো? সে মুচকি হেসে বলল, আপনি থাকলে আমি ঠিক আছি। আমি তার হাত ধরলাম, কিন্তু আমি বুঝিনি এটাই হয়তো ঝড়ের আগের শান্তি। সেই ঘটনার পর আমার নাম আরো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এখন শুধু আমাদের গ্রাম না, পাশের জেলা থেকেও মানুষ আসতে শুরু করলো। কেউ রোগ নিয়ে আসে, কেউ বিপদ নিয়ে আসে, কেউ শুধু দোয়া নিতে আসে। আমি সাধ্যমতো সবাইকে সাহায্য করি, আর আমার পাশে থাকে আমার পরী, অদৃশ্য হয়ে সব সময়। আমার ব্যবসাও দিন দিন বাড়তে লাগলো। লিচুর বাগান এখন 3টা, জমি জমা হয়েছে, বাড়িঘর হয়েছে। ছোট ভাইকে ভালো ভার্সিটিতে ভর্তি করিয়েছি। মা বাবা এখন সুখে আছে। গ্রামের মানুষ আমাকে সম্মান করে, ভালোবাসে। কেউ কেউ ভয়ও পায়, কারণ তারা জানে আমার সাথে অলৌকিক কিছু আছে। আর আমি কখনো মানুষের ক্ষতি করিনি, সব সময় উপকার করেছি। কারো ক্ষতি হলে যতটুকু পারি পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পরী সবসময় বলতো, মানুষের দোয়া সবচেয়ে বড় শক্তি। আমি তাই মানুষের দোয়া নিয়েই বাঁচতে শিখলাম। এরপর কয়েক বছর কেটে গেল। আমাদের সংসার খুব সুখে চলছিল। আমি মানুষ, সে জিন। তবুও আমাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না। রাতে আমরা সেই বাগানে বসে গল্প করতাম, পুরনো দিনের কথা বলতাম। প্রথম দেখা, প্রথম ভয়, প্রথম ভালোবাসা, সব। একদিন রাতে সে আমার কাঁধে মাথা রেখে বলল, আপনি সুখী? আমি হাসলাম, বললাম, অনেক। সে বলল,
আমারে পাইয়া? আমি তার হাত ধরে বললাম, তোমারে পাইয়াই তো সব পাইছি। সে চুপ করে রইল, তারপর বলল, একদিন যদি আমি না থাকি? আমার বুক ধক করে উঠল। আমি রাগ করে বললাম, এইসব কথা বলবা না। সে মুচকি হাসল, বলল, সবাই তো একদিন যায়। আমি তার মুখ চেপে ধরলাম, বললাম, চুপ। সে আর কিছু বলল না, শুধু আমাকে জড়িয়ে ধরল। সেই রাতের পর একদিন হঠাৎ সে আর এলো না। আমি অপেক্ষা করলাম, 1 রাত, 2 রাত, 3 রাত, সে নেই। আমার বুক কাঁপতে লাগলো। আমি পাগলের মতো বাগানে ঘুরলাম, ডাকলাম, পড়ি। কোনো সাড়া নেই। আকাশ চুপ, বাতাস চুপ, নূপুরের শব্দ নেই। আমি ভেঙে পড়লাম। 4র্থ রাতে হঠাৎ বাতাসে সেই ঘটনার পর আমার নাম আরো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এখন শুধু আমাদের গ্রাম না, পাশের জেলা থেকেও মানুষ আসতে শুরু করলো। কেউ রোগ নিয়ে আসে, কেউ বিপদ নিয়ে আসে, কেউ শুধু দোয়া নিতে আসে। আমি সাধ্যমতো সবাইকে সাহায্য করি, আর আমার পাশে থাকে আমার পরী, অদৃশ্য হয়ে সব সময়। আমার ব্যবসাও দিন দিন বাড়তে লাগলো। লিচুর বাগান এখন 3টা, জমি জমা হয়েছে, বাড়িঘর হয়েছে। ছোট ভাইকে ভালো ভার্সিটিতে ভর্তি করিয়েছি। মা বাবা এখন সুখে আছে। গ্রামের মানুষ আমাকে সম্মান করে, ভালোবাসে। কেউ কেউ ভয়ও পায়, কারণ তারা জানে আমার সাথে অলৌকিক কিছু আছে। আর আমি কখনো মানুষের ক্ষতি করিনি, সব সময় উপকার করেছি। কারো ক্ষতি হলে যতটুকু পারি পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পড়ি সবসময় বলতো, মানুষের দোয়া সবচেয়ে বড় শক্তি। আমি তাই মানুষের দোয়া নিয়েই বাঁচতে শিখলাম। এরপর কয়েক বছর কেটে গেল। আমাদের সংসার খুব সুখে চলছিল। আমি মানুষ, সে জিন, তবুও আমাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না। রাতে আমরা সেই বাগানে বসে গল্প করতাম, পুরনো দিনের কথা বলতাম। প্রথম দেখা, প্রথম ভয়, প্রথম ভালোবাসা, সব। একদিন রাতে সে আমার কাঁধে মাথা রেখে বলল, আপনি সুখী? আমি হাসলাম, বললাম, অনেক। সে বলল, আমারে পাইয়া? আমি তার হাত ধরে বললাম, তোমারে পাইয়াই তো সব পাইছি। সে চুপ করে রইল, তারপর বলল, একদিন যদি আমি না থাকি? আমার বুক ধক করে উঠল। আমি রাগ করে বললাম, এইসব কথা বলবা না। সে মুচকি হাসল, বলল, সবাই তো একদিন যায়। আমি তার মুখ চেপে ধরলাম, বললাম, চুপ। সে আর কিছু বলল না, শুধু আমাকে জড়িয়ে ধরল। সেই রাতের পর একদিন হঠাৎ সে আর এলো না। আমি অপেক্ষা করলাম, 1 রাত, 2 রাত, 3 রাত, সে নেই। আমার বুক কাঁপতে লাগলো। আমি পাগলের মতো বাগানে ঘুরলাম, ডাকলাম, পড়ি। কোনো সাড়া নেই। আকাশ চুপ, বাতাস চুপ, নূপুরের শব্দ নেই। আমি ভেঙে পড়লাম। 4র্থ রাতে হঠাৎ বাতাসে সেই পরিচিত গন্ধ। আমি মাথা তুলে তাকালাম, সে এসেছে। কিন্তু আজ তাকে খুব দুর্বল লাগছে, মুখ ফ্যাকাশে, চোখের আলো কম। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম, বললাম, কোথায় ছিলে? সে মুচকি হেসে বলল, ডাকছিল। আমি বললাম, কে? সে আকাশের দিকে তাকালো, বলল, আমার জগৎ। আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, মানে? তার চোখে পানি চলে এলো। সে বলল, আমারে চাইতে হইব। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি চিৎকার করে বললাম, না। সে কাঁদতে কাঁদতে বলল, আমার সময় শেষ। আমি তার হাত শক্ত করে ধরলাম, বললাম, আমি যাইতে দিব না। সে কাঁদতে কাঁদতে বলল, আপনার সাথে যতদিন ছিলাম এইটাই আমার সবচেয়ে সুখের সময়। আমার চোখে পানি। আমি কিছু বলতে পারছিলাম না। সে আমার কপালে চুমু দিল, বলল, আপনি ভালো থাকবেন। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি ছাড়া কেমনে? সে মুচকি হাসল, চোখের পানি মুছে দিল, বলল,
আমি থাকব। আমি বললাম, কোথায়? সে আমার বুকের ওপর হাত রেখে বলল, এইখানে। তারপর হঠাৎ চারপাশে নীল আলো জ্বলে উঠল, বাতাস বইতে লাগলো, তার শরীরটা ধীরে ধীরে আলো হয়ে যেতে লাগলো। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, চিৎকার করলাম, পরি! সে শেষবার বলল, ভালোবাসি। তারপর সে মিলিয়ে গেল, একদম শূন্যে। আমি মাটিতে বসে পড়লাম, চোখে পানি, বুকে আগুন, চারপাশে শুধু বাতাস, আর দূরে একটা নূপুরের ক্ষীণ শব্দ। আজও রাতে আমি সেই বাগানে যাই, একাই বসে থাকি। কখনো কখনো বাতাসে সেই পরিচিত গন্ধ পাই, কখনো দূরে নূপুরের শব্দ শুনি, কখনো মনে হয় সে পাশেই বসে আছে। আমি আজও মানুষের উপকার করি, আজও দোয়া নেই, আজও তার কথা মনে করি। হয়তো আমার ভবিষ্যৎ প্রজন্ম কোনোদিন তার জগতের সাথে যোগাযোগ করবে, হয়তো না, কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর ভালোবাসার গল্পটা এক জিন পরীকে ঘিরেই। প্রিয় দর্শক, আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে পরিচিত গন্ধ। আমি মাথা তুলে তাকালাম, সে এসেছে, কিন্তু আজ তাকে খুব দুর্বল লাগছে, মুখ ফ্যাকাশে, চোখের আলো কম। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম, বললাম, কোথায় ছিলে? সে মুচকি হেসে বলল, ডাকছিল। আমি বললাম, কে? সে আকাশের দিকে তাকালো, বলল, আমার জগৎ। আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, মানে? তার চোখে পানি চলে এলো। সে বলল, আমারে চাইতে হইব। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি চিৎকার করে বললাম, না! সে কাঁদতে কাঁদতে বলল, আমার সময় শেষ। আমি তার হাত শক্ত করে ধরলাম, বললাম, আমি যাইতে দিব না। সে কাঁদতে কাঁদতে বলল, আপনার সাথে যতদিন ছিলাম এইটাই আমার সবচেয়ে সুখের সময়। আমার চোখে পানি, আমি কিছু বলতে পারছিলাম না। সে আমার কপালে চুমু দিল, বলল, আপনি ভালো থাকবেন। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি ছাড়া কেমনে? সে মুচকি হাসল, চোখের পানি মুছে দিল, বলল, আমি থাকব। আমি বললাম, কোথায়? সে আমার বুকের ওপর হাত রেখে বলল, এইখানে। তারপর হঠাৎ চারপাশে নীল আলো জ্বলে উঠল, বাতাস বইতে লাগলো, তার শরীরটা ধীরে ধীরে আলো হয়ে যেতে লাগলো। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, চিৎকার করলাম, পরি! সে শেষবার বলল, ভালোবাসি। তারপর সে মিলিয়ে গেল, একদম শূন্যে। আমি মাটিতে বসে পড়লাম, চোখে পানি, বুকে আগুন, চারপাশে শুধু বাতাস, আর দূরে একটা নূপুরের ক্ষীণ শব্দ। আজও রাতে আমি সেই বাগানে যাই, একাই বসে থাকি। কখনো কখনো বাতাসে সেই পরিচিত গন্ধ পাই, কখনো দূরে নূপুরের শব্দ শুনি, কখনো মনে হয় সে পাশেই বসে আছে। আমি আজও মানুষের উপকার করি, আজও দোয়া নেই, আজও তার কথা মনে করি। হয়তো আমার ভবিষ্যৎ প্রজন্ম কোনোদিন তার জগতের সাথে যোগাযোগ করবে, হয়তো না, কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর ভালোবাসার গল্পটা এক জিন পরীকে ঘিরেই। প্রিয় দর্শক, আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার ফোনে পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এতক্ষণ কণ্ঠে আমি আরজে মিজু আপনাদের সঙ্গেই ছিলাম। আপনারা দেখছেন MS স্টোরি বক্স। আপনাদের জীবনে যদি কোনো ঘটনা থাকে তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা সেই গল্পটিকে সবার কাছে পৌঁছিয়ে দেব। আমাদের ইমেল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।